শুভ সকাল বাচ্চারা, কেমন আছো সবাই? ভালো আছো তো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো আর ভালোভাবে পড়াশোনা করছো। সাথে লক্ষ্মী বাচ্চাদের মতো বাবা মার কথা শোনো তো। অবশ্যই শুনবে, বাবা মার কথা শুনবে। বাবা মা যা বলে তোমাদের ভালোর জন্য বলে, ঠিক আছে? তাদের কথা মানবা, ভালোভাবে চলবা, লক্ষ্মী বাচ্চা হয়ে থাকবে আর পড়াশোনা করবে, তাই না? আচ্ছা, আজকে আমি নতুন একটা অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশের সমাজ এবং বই হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। সবাই বইটা বের করো এবং অধ্যায়ের নাম্বার কত নাম্বার এটা কি বলতে পারবে? অধ্যায় হচ্ছে ৫ নাম্বার অধ্যায়। সবাই খোলো বইটা ঝটপট বের করে, পৃষ্ঠা নাম্বার ৪০। সবাই বের করো, ঝটপট করো। করেছো? আমি শুরু করছি। বাংলাদেশের সমাজ। আগে আমরা জানি সমাজটা কি। আমরা কি পড়েছি সমাজ কি? সমাজ পড়েছি। সমাজ হচ্ছে যখন একসাথে অনেকগুলো মানুষ এক সমান মূল্যবোধে, সমান কি প্রয়োজনীয়তা সহ, একজন আরেকজনকে সাহায্য করার মন মানসিকতা সহ যখন একই সাথে বসবাস করে এবং তাদের মধ্যে পারস্পরিক লেনদেনও হয়। সেটা হতে পারে সাহায্য সহযোগিতা, সেটা হতে পারে অর্থনৈতিক লেনদেন, এইরকম বা সামাজিক লেনদেন, যেটাই বলো, তাদের মধ্যে বিনিময় প্রথা থাকে, মূল্যবোধ একই থাকে, তারা একসাথে বসবাস করে এবং কিছু নিয়মের মধ্যে তারা বসবাস করে। এটাই হচ্ছে সমাজ। তো আমরা প্রত্যেকটা মানুষ, এক একজন বলবো না, হতে পারে তোমাদের ক্লাসে যারা আছো তোমরা একই গ্রামের এবং একসাথেই আছো। একই গ্রামে তোমাদের একটা নির্দিষ্ট সমাজ ব্যবস্থা আছে না, নির্দিষ্ট কিছু নিয়ম নীতি আছে। আমি যেখানে থাকছি সেখানে একটা সমাজ ব্যবস্থা আছে। তো প্রত্যেকটা মানুষ একটা সমাজের মধ্যে বসবাস করে। প্রথম একটা মানুষ বসবাস করে পরিবারে। পরিবারটা হচ্ছে সমাজের একটা অংশ, তাই না? হ্যাঁ। তো আমরা আজকে এই সমাজ নিয়ে আলোচনা করব। সমাজটা হচ্ছে এরকম, আমাদের বাংলাদেশের যে সমাজ ব্যবস্থা সেটা নিয়ে, এবং এই সমাজ ব্যবস্থাটা কি করে আসলো সেটাও তো আমাদের জানা দরকার আছে, তাই না? এই সমাজ ব্যবস্থাটা কি করে আসছে? সব সময় কি এরকম ছিল? না। আমরা জানি আদিকালে মানুষ কি করে থাকতো। পাহাড়ের গুহাতে থাকতো, জামা কাপড় ছিল না, গাছের বাকল পরে থাকতো, ফলমূল সংগ্রহ করে খেত। তখন কি কোনো সমাজ ব্যবস্থা ছিল? ছিল না। তারা বিচ্ছিন্নভাবে বা দলগতভাবেও তারা ছিল। তো এই যে তারা দলগতভাবে ছিল, কেন ছিল এটা কি বলতে পারো? প্রথমে আমি তাহলে তোমাদেরকে শুরুটা একটুখানি ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে যে মানুষ তো কি ছিল, অবশ্যই বন্য ছিল। তারা বনে জঙ্গলে থাকতো, গাছের বাকল হচ্ছে গায়ে পড়তো, ফলমূল সংগ্রহ করে খেত, প্রকৃতি থেকে তারা যা পেত তা থেকেই খেত। তখন কি হতো, বনে জঙ্গলে যখন থাকতো, হিংস্র পশুর আক্রমণ থেকে বা প্রাকৃতিক দুর্যোগের থেকে, যে কোনো প্রতিকূল আবহাওয়া থেকে বাঁচার জন্য একা বেঁচে থাকাটা কষ্টকর। যদি আরেকজন সাথে থাকে, সাহায্য সহযোগিতা সে পেতে পারে। বা হিংস্র জন্তুর আক্রমণ থেকে রক্ষা পেতে হলে শুধু একা যতটা না নিজেকে বাঁচানো সম্ভব, সাথে যদি আরেকজন কেউ সাহায্য করে, তার জন্য সেটা আরও বেশি সহজতর হয়। এই কারণে তারা চিন্তা করলো একা একা না থেকে একসাথে দলবদ্ধভাবে থাকি। কিভাবে? একসাথে যদি ৫-৭ জন মিলে একই গুহার নিচে থাকি, তাহলে কি হবে যে যদি হিংস্র কোনো পশু পাখি আক্রমণ করে, আমরা সবাই মিলে সেটাকে প্রতিহত করতে পারবো। ঠিক তেমনি প্রাকৃতিক কোনো দুর্যোগ আসলে নিজেদেরকে আমরা সেভ করতে পারবো। এইভাবে কিন্তু ধীরে ধীরে একসাথে থাকা থেকে শুরু করে সমাজ ব্যবস্থার উৎপত্তি। এবং ঠিক তার সাথে সাথে শুধু যে সমাজ ব্যবস্থা হচ্ছে তা না, মানুষ কি করলো, প্রথমে সে গাছের ফলমূল খাওয়া শুরু করলো, তারপরে সে ধীরে ধীরে শিকার করা শিখলো। আমি একটা পশুকে শিকার করে নিয়ে আসি, মেরে নিয়ে আসি, সেটাকে খাওয়ার চেষ্টা করতেছে। যেমন নদী থেকে সে মাছ নিয়ে আসছে, মাছ ধরার জন্য কি করছে, তারা বড়শি বানাচ্ছে বড় বড় লাঠির মধ্যে। সামনে হচ্ছে কি দেখে, বল্লম বলে, সামনে যে লোহার একটা চোখা দণ্ড থাকে, সেটা দিয়ে তারা মাছ ধরার চেষ্টা করছে বা বন্য পশু পাখি শিকার করার চেষ্টা করছে।
তারপরে ধীরে ধীরে কি করলো, তারা চাষাবাদ করা শুরু করলো। দেখো ধীরে ধীরে তারা কি হচ্ছে, সিভিলাইজড মানে সামাজিক হচ্ছে। এই ধীরে ধীরে তাদের উন্নতিটার সাথে সাথে সমাজ ব্যবস্থার উন্নতি হয়েছে। এইসব উন্নতি থেকে আজকে আমরা এই অবস্থায় এসে দাঁড়িয়েছি। তাদের শুরুটা থেকে ধীরে ধীরে উন্নত করতে করতে এখন আমরা যে অবস্থায় আছি, আমরা এখন আরও চেষ্টা করছি কি নিজেদের উন্নতি করে নিজেদের সমাজটাকে, নিজেদের দেশটাকে আরও উপরের দিকে নিয়ে যাওয়া। বাট শুরুটা হয়েছিল একদম আদিকাল থেকেই। তখন থেকেই মানুষ দলবদ্ধভাবে থাকার চেষ্টা করেছে, তাই না? দলবদ্ধ থাকার টেন্ডেন্সিটা মানে ইচ্ছাটা অনেক আগে থেকে, একদম আদিমকালের মানুষদের কাছ থেকেই কিন্তু শুরু হয়েছে। তো আমরা এই জন্যই বলি মানুষ একা বাস করতে পারে না, মানুষ অবশ্যই সামাজিক জীব, তাকে অবশ্যই আরেকজনের সাহায্য নিয়ে সমাজে বাস করতে হয়। এটা আদিমকাল থেকেই হয়ে আসছে। ঠিক আছে, তাহলে শুরুটা হলো, আমরা এখন পড়ি যে অধ্যায়গুলিতে কি কি আছে। আমরা সুন্দর পৃথিবীতে বাস করি। পৃথিবী জুড়ে রয়েছে মানুষ, আরও রয়েছে নানা প্রজাতির গাছপালা, জীবজন্তু ও সামুদ্রিক প্রাণী। এসব প্রাণীর মাঝে বুদ্ধিমত্তা দিয়ে মানুষ পৃথিবীতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। মানুষ পৃথিবীতে কি করে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে? তার বুদ্ধিমত্তা দিয়ে। পৃথিবীতে যত রকম প্রাণী আছে তাদের সবার চেয়ে মানুষের বুদ্ধি অবশ্যই অনেক বেশি, এবং সে বুদ্ধিটা প্রয়োগ করে সে তার উন্নয়ন সাধন করতে পারে, যেটা অন্য প্রাণীরা পারে না। এই জন্য মানুষ শ্রেষ্ঠ, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আদিমকালে জীবজন্তুর আক্রমণ ও প্রাকৃতিক দুর্যোগ সহ নানা বিপদের সামনে মানুষ ছিল অসহায়। অস্তিত্ব রক্ষার আর জীবনযাপনের চাহিদা পূরণের জন্য তারা একে অন্যকে সহযোগিতার প্রয়োজন অনুভব করে। এভাবে পরস্পরের মধ্যে সম্পর্ক তৈরি করতে গিয়ে মানুষ গড়ে তুলেছে সমাজ। আমি যেটা বলেছি যে তারা একে অপরের সাহায্য নিয়ে দলগতভাবে থাকতো কেন? প্রাকৃতিক দুর্যোগ বা যে কোনো হিংস্র প্রাণী হোক, এই যে এখন আবার আরও একটা পড়লাম, সেটা হচ্ছে জীবনযাপনের চাহিদা পূরণ, এগুলোর জন্য সবাই একত্রে থাকতো, একজন আরেকজনকে সাহায্য করত, করে পারস্পরিক একটা সম্পর্ক তৈরি হয়েছিল। তা থেকেই সমাজের উৎপত্তি। বাংলাদেশের সমাজ ও সভ্যতার ধারাকে বুঝতে সমাজ কি ও কিভাবে তা গড়ে উঠেছে এই অধ্যায়ে আমরা তাই পড়ব। তাহলে আমরা এই অধ্যায়ে কি পড়ছি? বাংলাদেশের সমাজ ও সভ্যতার ধারাকে বুঝতে সমাজ কি এবং কিভাবে তা গড়ে উঠেছে। তাহলে সমাজটা কি এবং কিভাবে এই সমাজটা গড়ে উঠেছে তা জানবো। তাহলে আমরা আদিকালের মানুষ সম্বন্ধেও এই অধ্যায়ে কিছুটা পড়ব, কারণ শুরুটা তাদের কাছ থেকেই হয়েছে। তাহলে এই অধ্যায়ের শেষে আমরা কি কি জানবো? 1. সমাজের ধারণা ব্যাখ্যা করতে পারবো। 2. সমাজ জীবনে প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের প্রভাব বর্ণনা করতে পারবো। 3. সমাজ বিকাশের বিভিন্ন স্তর, যেমন শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক, উদ্যান কৃষি, পশুপালন কৃষি ভিত্তিক। দেখো আমি দুইটা শব্দ বলেছি, উদ্যান কৃষি আর কৃষি ভিত্তিক। এই দুইটার মধ্যে কিছু পার্থক্য আছে, বাট দুইটাই কিন্তু কৃষি। তো পার্থক্যটা কি আমি যখন পরবর্তীতে পড়তে থাকবো তখন তোমাদেরকে বুঝিয়ে বলবো। শিল্প ভিত্তিক ও শিল্প বিপ্লব পরবর্তী সমাজের আর্থসামাজিক ও সাংস্কৃতিক অবস্থা বর্ণনা করতে পারবো। বিবর্তনের বৈশিষ্ট্যগত দিক থেকে বাংলাদেশের সমাজের প্রকৃতি বিশ্লেষণ করতে পারবো। এই যে পরিবর্তনগুলো হচ্ছে, পরিবর্তনের যে বৈশিষ্ট্যর দিক থেকে বাংলাদেশের সমাজের এখন যে প্রকৃতিটা আছে তা আমরা বিশ্লেষণ করতে পারবো, এখনকার সমাজের অবস্থাটা। কৃষিভিত্তিক সমাজ ও আধুনিক সমাজের উৎপাদন পদ্ধতি তুলনা করতে পারবো। কৃষিভিত্তিক সমাজের উৎপাদনটার পদ্ধতিটা কেমন ছিল, আর এখন আমাদের কৃষির সাথে সাথে আধুনিকতার যোগ হয়েছে। তার মানে হচ্ছে যে বিভিন্ন যন্ত্রপাতি আমরা যুক্ত করেছি, নতুন প্রযুক্তি ব্যবহার করে কাজ করছি। এই দুইটার মধ্যে কি কি পার্থক্য হচ্ছে উৎপাদনে তা তুলনা করতে পারবো। লাস্ট, সমাজ বিকাশে বিবর্তনের গুরুত্ব উপলব্ধি করতে পারবো। সমাজের যে বিকাশটা হচ্ছে, এই বিকাশের ফলে যে বিবর্তনগুলি হচ্ছে তার গুরুত্ব আমরা উপলব্ধি করতে পারবো। এই বিবর্তনটা কেন প্রয়োজন বা হলে কি হবে, এই যে গুরুত্বপূর্ণ কথাগুলো, এগুলো আমরা উপলব্ধি করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা চলে যাচ্ছি পার্ট 1-এ।
সমাজের ধারণা। ঠিক আছে, আমরা প্রথমটাই শুরু করছি, সমাজটা কি তার জন্য একটা ধারণা নিচ্ছি যে এই সমাজটা কি কি হচ্ছিল। আচ্ছা, তাহলে পড়ছি। মানুষ একাকী বাস করতে পারে না, নিরাপদে ও শান্তিতে বেঁচে থাকার জন্য সবাই মিলেমিশে দলবদ্ধভাবে বাস করে। একসঙ্গে মিলেমিশে বসবাস করার ফলে মানুষে মানুষে আত্মীয়তা আর বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। এটা আমরা সবাই জানি। পাশাপাশি থাকলে আমাদের মধ্যে অবশ্যই একটা আন্তরিকতা সম্পর্ক চলে আসে। প্রতিদিন আমি তাকে দেখছি, তার সাথে কথা বলছি, সাহায্য সহযোগিতা করছি বা নিচ্ছি, এ থেকে নিজেদের মধ্যে একটা অবশ্যই আত্মীয়তার সম্পর্ক গড়ে ওঠে সাহায্য সহযোগিতা, সহানুভূতি ও পারস্পরিক নির্ভরতার মতো বিভিন্ন সম্পর্ক। যদিও তারা আমাদের সম্পর্কে আত্মীয় না হন, বাট প্রতিবেশীরা আমাদের অনেক বড় আত্মীয়। কেন? কারণ আমরা যে কোনো সময় ইমিডিয়েট বা যে কোনো মুহূর্তে আত্মীয় স্বজনের কাছ থেকে প্রতিবেশীর সাহায্যটা সবার আগে পাই। কারণ আত্মীয় স্বজন কোনো একটা সমস্যা হলে আসতে আসতে ততক্ষণে কিন্তু প্রতিবেশীরা আমাদের পাশে এসে দাঁড়ায়। তো তাদের কাছ থেকে আমরা পারস্পরিক নির্ভরতা, সহানুভূতি সব কিছুই পেয়ে থাকি, লাইক আত্মীয়ের মতো। এসবই হচ্ছে সামাজিক সম্পর্ক। এই সম্পর্কগুলো কি? সামাজিক সম্পর্ক। মিলেমিশে থাকা একতাবদ্ধ মানব গোষ্ঠীকে বলা হয় সমাজ। এই যে আমরা মিলেমিশে পারস্পরিক সাহায্য সহযোগিতা, সহানুভূতি দেখাচ্ছি, পারস্পরিক নির্ভরশীলতা হচ্ছে আমার আশেপাশের মানুষের সাথে, এটাই হচ্ছে একতাবদ্ধভাবে থাকার একটা ভিত্তি। আর এটাই আমাদের সামাজিক সম্পর্ক, তাকে বলা হবে সমাজ। বুঝতে পারছো? আচ্ছা, সমাজের মধ্যে ছোট ছোট প্রতিষ্ঠান বা সংঘ থাকে। সমাজের মধ্যে ছোট প্রতিষ্ঠান, এটা কি? প্রথম একটা বলো তো, সামাজিক প্রতিষ্ঠানের সমাজের মধ্যে একটা প্রতিষ্ঠান যেটা, সেটার একটা নাম বলো। খুবই কমন একটা নাম, সেটা হচ্ছে পরিবার। সমাজের ক্ষুদ্রতম একক হচ্ছে পরিবার। শুরুটাই হচ্ছে পরিবার থেকে। এখন আরও কিছু আছে সাথে, সেটা হচ্ছে যেমন পরিবার, গোত্র, ক্লাব, সমিতি ইত্যাদি। শুধু মানুষই নয়, পশু পাখি ও কীটপতঙ্গের মাঝেও আমরা দলবদ্ধ জীবনধারা লক্ষ্য করি। মানুষই না, কীটপতঙ্গ দলবদ্ধভাবে থাকে। কারা থাকে বলো তো? পিঁপড়া থাকে। আর কে থাকে? মৌমাছির চাক দেখো, একসাথে সবাই মিশে আছে, সবাই মধু সংগ্রহ করে একসাথে থাকছে। আর কি হতে পারে? যেখানে আরও উদাহরণ আছে, হাতি দল বেঁধে একসাথে চলাফেরা করতে ভালোবাসে। কোনো কাক বিপদে পড়লে দল বেঁধে সব কাক তাকে বাঁচাতে চলে আসে। মৌমাছিরা মৌচাক ও উই পোকা ডিবি তৈরি করে তার মাঝে সবাই মিলেমিশে থাকে। দেখেছো প্রাণীদের মধ্যেও কতটা একতাবদ্ধতা আছে। আমরা কোনো না কোনো পরিবারে বাস করি। বাবা মা, ভাই বোন, অথবা মা বাবা, ভাই বোন, চাচা চাচি, দাদা দাদি সহ অন্যান্য ব্যক্তিবর্গের বন্ধন ও কার্যকলাপের সমন্বয়ে পরিবার গঠিত হয়। এটা তো আমরা জানি, বাবা মা, ভাই বোন, দাদা দাদি, কখনো কখনো চাচা চাচি, সবাই মিলে পরিবার গঠিত হয়। সমাজ গঠনের প্রথম ধাপ হচ্ছে পরিবার। প্রাচীনকালে সমাজ গঠনের আগে পরিবার বলতে কিছু ছিল না। প্রাচীনকালে একদম আগে, সমাজ গঠনের আগে পরিবার বলতে কিছুই ছিল না। তখন বিয়ের প্রথাটাই ছিল না। মানুষকে প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করে বাঁচতে হতো। তাই খাদ্য সংগ্রহ ও হিংস্র প্রাণীর আক্রমণ থেকে বাঁচার জন্য মানুষ দলবদ্ধভাবে বসবাস করার প্রয়োজনীয়তা অনুভব করে। যে কথাটা আমি আগে একবার বলেছি, সেটা হচ্ছে খাদ্য সংগ্রহ, হিংস্র প্রাণীর আক্রমণ থেকে বাঁচার জন্য তারা দলবদ্ধভাবে থাকা শুরু করে। সেই হচ্ছে শুরু। এভাবেই মানুষ সমাজ গড়ে তোলে। পরিবার থেকে গোত্র, সম্প্রদায় ও জাতিগোষ্ঠীকে ছড়িয়ে পড়েছে মানুষ। পরিবার থেকে কি হচ্ছে? গোত্র, সম্প্রদায় ও জাতিগোষ্ঠীগুলোতে মানুষ ছড়িয়ে পড়েছে। এভাবে ক্ষুদ্র থেকে বৃহৎ সমাজের উদ্ভব হয়। ক্ষুদ্র সমাজটা হচ্ছে কি? পরিবার, পরিবার থেকে গোত্র, সম্প্রদায়, জাতিগোষ্ঠী, এভাবে ছড়িয়ে পড়ে। সাধারণভাবে সমাজের দুইটি বৈশিষ্ট্য আছে। প্রথমত, বহু লোকের সংঘবদ্ধভাবে বসবাস করা। দ্বিতীয় হচ্ছে সংঘবদ্ধতার পেছনে কোনো উদ্দেশ্য থাকা। সমাজের দুইটা বৈশিষ্ট্য। সমাজের বৈশিষ্ট্য দুইটা কি কি? এক হচ্ছে সবাইকে সংঘবদ্ধভাবে থাকতে হবে, একসাথে, একই বাসা বলিনি, একই সাথে পাশাপাশি একটা সংঘের মতো থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে এই সংঘবদ্ধতার পেছনে কোনো উদ্দেশ্য থাকতে হবে। উদ্দেশ্যটা কীরকম? উদ্দেশ্যটা এরকম যে একজন আরেকজনকে সাহায্য সহযোগিতা করতে হবে, আর কি
পারস্পরিক নির্ভরশীলতা থাকবে। আর কি থাকবে বলো তো? আর থাকবে হচ্ছে কি অবশ্যই তাদের মধ্যে একজন আরেকজনের প্রতি সহানুভূতি থাকতে হবে। একটা মানুষ আরেকটা মানুষের প্রতি যখন সহানুভূতিশীল হবে তখনই একটা সামাজিক সম্পর্ক তৈরি হবে তাদের মধ্যে, তাই না? সেইটাই, এই জিনিসগুলো সমাজের বৈশিষ্ট্য। সুতরাং সমাজ বলতে আমরা মানুষের পারস্পরিক সম্পর্ককে বুঝি, যার ভিত্তিতে মানুষ বিশেষ উদ্দেশ্য ও প্রয়োজনে সমবেতভাবে বাস করে। বিশেষ উদ্দেশ্য কি? যে আমরা একে অপরকে সহযোগিতা করব, আমরা আরেকজনের কাছ থেকে সাহায্যও পাবো। আর প্রয়োজন তো একজনের কাছে আরেকজন আছে। আমাদের তো এখন তো আমরা সমাজে একজনের সাথে আরেকজন খুব বেশি কানেক্টেড, কারণ আগের যুগে মানুষ যতটা না নির্ভরশীল স্বনির্ভর ছিল, এখনকার মানুষগুলো অনেক বেশি পরনির্ভর হয়ে গেছে। কারণ তুমি চিন্তা করে দেখো, তোমার আব্বু যদি কৃষিকাজ করে থাকে, সে ধান উৎপাদন করছে, তার বাকি সব কিছু কি হচ্ছে? আরেকজনের কাছ থেকে নিতে হচ্ছে। আরেকজন না, বিভিন্ন জনের কাছ থেকে, কারণ এক একজন এক এক কাজে পারদর্শী। সে তার পারদর্শিতা খাটিয়ে অর্থ উপার্জন করছে এবং তা দিয়ে অন্যর কাছ থেকে জিনিস কিনে নিচ্ছে। এই যে পারস্পরিক লেনদেন, এই জিনিসটাই তো হচ্ছে সমাজের একটা অংশ, তাই না? রাইট, দুজনের প্রয়োজন, একজন আরেকজনকে প্রয়োজন, এটাই হচ্ছে সমাজ। আচ্ছা, এখন তাহলে আমরা কাজটা দেখি। নিজ নিজ পরিবার থেকে বৃহত্তর সমাজের ছক তৈরি করো। নিজ নিজ পরিবার থেকে বৃহত্তর সমাজের ছকটা কি হবে বলো তো? এইমাত্র বলেছি, পরিবার থেকে গোত্র, গোত্র থেকে সম্প্রদায়, সম্প্রদায় থেকে জাতি গোষ্ঠী। লিখে ফেলি, দেখো তো কাজটা কমপ্লিট হয়ে যায়। প্রথম হচ্ছে পরিবার, পরিবার থেকে কোথায় যাচ্ছে? গোত্র, গোত্র থেকে কোথায় যাচ্ছে? সম্প্রদায়, সম্প্রদায় থেকে কোথায় যাচ্ছে? জাতি গোষ্ঠী। ঠিক আছে, এভাবে ধীরে ধীরে ছোট থেকে বড় থেকে যাচ্ছে সমাজ, তাই না? আমাদের সমাজটা ধীরে ধীরে এভাবে ছোট থেকে বড়তে যাচ্ছে, বুঝতে পারছো? সবাই লিখে নাও খাতায়, ঝটপট ঝটপট লিখে নাও। লিখেছো? আচ্ছা, এখন আমি মুছে দিচ্ছি, 2 নাম্বার কাজে চলে যাচ্ছি। 2 নাম্বার কাজটা ঠিক কি? দলে ভাগ হয়ে আদিম সমাজের দলবদ্ধ কাজগুলো অভিনয় করো। এইটা তো এখন আমার পক্ষে করে দেওয়া সম্ভব হচ্ছে না, তোমাদের দিয়েও করানো পসিবল হচ্ছে না, তো এই কাজটা আপাতত তাহলে বাদ দিই। কারণ আমি এখান থেকে তোমাদেরকে অভিনয় করে দেখাতে বলতে পারছি না, কারণ আমি তোমাদের সামনে নেই, তাই না? তোমরা কি করে করবে? খালি আমরা জানি আদিম সমাজের মানুষরা কি ছিল, বন্য ছিল, তাই না? তারা কি করত? শুধু দলবদ্ধভাবে থাকতো একজন আরেকজনের প্রয়োজনীয়তা মেটানোর জন্য, তাই না? হ্যাঁ, রাইট। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি পার্ট 2-এ। পার্ট 2 কি? সমাজ জীবনে প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের প্রভাব আমাদের সমাজ জীবনে
প্রাকৃতিক আর ভৌগোলিক পরিবেশের যে প্রভাবটা সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। ঠিক আছে, তাহলে আমাদের কি হচ্ছে ভৌগোলিক পরিবেশটা। দেখো আমি এখানে একটা কাজ করেছি, ভৌগোলিকে ও কার্ডটা দিতে ভুলে গেছি, দেখেছো? তোমরা যদি আমার সামনে থাকতে তাহলে বলে দিতে না যে ম্যাডাম এখানে ভৌগোলিক পরিবেশে ও কার্ডটা আপনি দেন নাই, খেয়াল করেন নাই। সেটাই। আচ্ছা, যাই হোক, তো ভৌগোলিক পরিবেশ এরিয়াটা হচ্ছে আমাদের এই যে সভ্যতাগুলো নদীভিত্তিক সভ্যতা গড়ে উঠেছে, তো আমাদের ভৌগোলিক পরিবেশটা এই সব জিনিসের উপর কিছুটা নির্ভর করছে। যেমন আমি মাত্র বলছিলাম যে ঢাকা থেকে যখন আমরা বরিশাল যাচ্ছি সেটা স্টিমারে যাচ্ছি, যখন ঢাকা থেকে টাঙ্গাইল যাচ্ছি তখন আমরা বাসে যাচ্ছি। যেখানে যেটা আমাদের যাওয়ার জন্য সুবিধা হয় আমরা সেটাই ব্যবহার করছি, তাই না? সেটা আমাদের ভৌগোলিক পরিবেশের উপর নির্ভর করছে। আচ্ছা, তাহলে এখন আমি পড়া শুরু করছি। দেখো সবাই, পার্ট 2, মানুষের জীবন প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশ দ্বারা প্রভাবিত। জীবন ধারণের জন্য মানুষ যেমন পরিবেশের উপর প্রভাব বিস্তার করে, আবার অনেক ক্ষেত্রে পরিবেশই তাকে নিয়ন্ত্রণ করে। যেমন মানব কি হচ্ছে, মানব সমাজের আকৃতি না তো আমাদের যে পরিবেশটা আমাদেরকে নিয়ন্ত্রণ করছে। কি করে করছে বলো তো? নিয়ন্ত্রণ করার বড় ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে প্রাকৃতিক দুর্যোগগুলো। এগুলো আমাদের হাতে থাকে না, এই জিনিসগুলো আমাদের অবশ্যই নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হচ্ছে, কিন্তু সব ক্ষেত্রে পারছি না, যেটা আমরা আগে পড়েছিলাম। তো এই যে প্রভাব বিস্তার করছে, সাথে আমাদেরকে নিয়ন্ত্রণ করছে পরিবেশ, আবার প্রকৃতিটাকে আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি, আমরা প্রকৃতি আমাদেরকে করার চেষ্টা করছে। এইভাবেই কিন্তু আমাদের সময়টা আমাদের এই প্রাকৃতিক পরিবেশের সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নেওয়ার একটা প্রক্রিয়া চলে যাচ্ছে। এটা প্রতিনিয়তই কাজ হচ্ছে। তো এই জন্য মানব সমাজের প্রকৃতি, আচার আচরণ ও সংস্কৃতির উপর পরিবেশের যথেষ্ট প্রভাব রয়েছে। নদী মানুষের জীবনযাত্রাকে সহজ করে দেয়। পৃথিবীর প্রধান সভ্যতাগুলো ছিল নদীভিত্তিক, যেমন সিন্ধু নদের তীরে সিন্ধু সভ্যতা, নীল নদের তীরে মিশরীয় সভ্যতা, টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল। বাংলাদেশের প্রাচীন সভ্যতা কিসের ছিল বলতে পারো? আমাদের যে প্রাচীন সভ্যতা সেটা কোন নদীর অববাহিকায় ছিল বলো তো? গঙ্গা নদী। আর কি, প্রাচীন বাংলা গঙ্গা নদীর তীরে গড়ে উঠেছিল। এই ছোট ছোট জিনিসগুলি জানতে হয় তো বাবা। আচ্ছা, আবার কোনো অঞ্চলের প্রাকৃতিক সম্পদের উপর সেই অঞ্চলের জনগোষ্ঠীর পেশা নির্ভর করে। কি করে পেশা নির্ভর করে? যদি এমন হয় যে তারা যদি নদীর তীরে থাকে তাহলে তারা কোন পেশাকে নিবে বলো তো? তারা মাছ ধরাকে একটা পেশা হিসেবে নিতে পারে, মাছ ধরে জীবন অতিবাহিত করে। কিন্তু যদি তুমি চিন্তা করো যে ইয়ার পাশে, গ্রামের পাশে বা যে এলাকার পাশে নদী নেই, তারা কি এই পেশাটাকে খুব গুরুত্বের সাথে নিবে না। ঠিক তেমনি যারা শিল্প এলাকায় থাকে তারা শ্রমিক হিসেবে বা শিল্প কারখানার দিকে তাদের আগ্রহ থাকে, তারা শ্রমিক হিসেবে কাজ করতে পারে। কিন্তু দেখো তোমাদের গ্রামে কোনো শিল্প কারখানা নাই, তোমাদের কি শিল্প কারখানা ওখানে কাজ করার কোনো থাকবে? আগ্রহ বলতে এরকম যে তোমাদের অনেক দূরে যেয়ে করতে হবে। তো গ্রামে যেটা আমার সহজলভ্য ওইটা ছিল, আমাকে দূরে যাওয়ার চেয়ে গ্রামেরটা তো আগে তোমরা গ্রহণ করবে, তাই না? ঠিক এটাই বলা হয়েছে যে যেমন খনি অঞ্চলে খনি শ্রমিক ও শিল্প এলাকায় শিল্প শ্রমিক বাস করে। এলাকা ভিত্তিক কাজের উপর ভিত্তি করে মানুষের বসবাসটা নির্ভর করে। এখানে সেটাই বলেছে। নদীমাতৃক দেশ বলে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলের যানবাহন হচ্ছে নৌকা, লঞ্চ ও স্টিমার। আবার কোনো কোনো এলাকার যানবাহন কি রেল, বাস, রিক্সা, গরুর গাড়ি। যেইখানে আমার যাওয়ার সুবিধা যা দিয়ে আমরা সেই বাহনটাই ব্যবহার করে থাকি, যেটার জন্য সহজলভ্য হবে এবং কি হবে, কম সময়ে আমরা পৌঁছাতে পারবো। এই জন্যই আমরা সেই পরিবেশে ওই বাহনটাই ব্যবহার করে থাকি। কুটির শিল্প বিকাশেও ভৌগোলিক পরিবেশের প্রভাব রয়েছে। কেমন? নদীবহুল ও অনুকূল আবহাওয়ার কারণে ঢাকার ডেমরায় তাঁতিরা বাস করে। ঢাকার ডেমরাতে তাঁতিরা বাস করে, ওইখানের ঢাকাই শাড়িটা খুব বিখ্যাত। দুঃখিত, বাংলাদেশে ঢাকার পাশেই আছে ডেমরা, ওইখানে
কি বলেছে, অনুকূল আবহাওয়া এবং নদীবহুল হওয়ার কারণে ওইখানে তাঁতিরা বাস করে এবং ঢাকাই শাড়ি বোনার জন্য এই জায়গাটা বিখ্যাত। ঠিক তেমনি রাজশাহীতে রেশমি শাড়ি ও বস্ত্র শিল্প গড়ে উঠেছে। কেন? কারণ রাজশাহী এই অঞ্চলে তুঁত গাছ জন্মে এবং তুঁত গাছে রেশম কীট বাসা বাঁধে। জানো তো, তুঁত গাছে রেশম কীট বাসা বাঁধে এবং এই রেশম কীটের মদ থেকেই কিন্তু রেশমি সুতাটা তৈরি হয়। সেই রেশমি সুতা দিয়ে রেশমি শাড়িটা বোনা হয়। তো এই কারণে রাজশাহীতে এই শিল্পটা গড়ে উঠেছে। কেন? কারণ ওইখানে তুঁত গাছ আছে যেখানে রেশম পোকা তার মদ তৈরি করতে পারে। ফরিদপুরের খেজুর গুড়, মুক্তাগাছার মন্ডা, টাঙ্গাইলের শাড়ি, সুন্দরবনের মধু, সিলেটের শীতল পাটি প্রভৃতি ওইসব এলাকার ভৌগোলিক পরিবেশের সাথে সম্পর্কিত। ওইখানকার এক একটা জায়গায় এক এক জিনিস ভালো, কারণ ওইখানের ভৌগোলিক পরিবেশটা তার ওই কাজের জন্য সাপোর্টিভ, মানে তাকে সাহায্য করে, অনুকূল, তাই না? এই জন্যই বিভিন্ন জায়গায় একই জায়গায় সব জিনিস ভালো হয় না, বিভিন্ন জায়গায় তার ভৌগোলিক পরিবেশ অনুযায়ী সেই জিনিসটার জন্য ভালো হয়। এখানে অনেকগুলো ধরন, সুন্দরবনের মধু সেটার জন্য বিখ্যাত, সিলেটের শীতল পাটি, এই জিনিসগুলো ভৌগোলিক পরিবেশের সাথে সম্পর্কিত। সোনারগাঁওয়ের বিখ্যাত মসলিন শিল্প এই অঞ্চলের ভৌগোলিক পরিবেশ ও কাঁচামালের সহজলভ্যতার জন্যই বিকাশ লাভ করেছে। সোনারগাঁও যে আমরা মসলিনের জন্য বিখ্যাত করি কেন? ওইখানকার যে পরিবেশ এবং ওইখানে এই মসলিন শাড়ি বানানোর জন্য যে কাঁচামাল দরকার সোনারগাঁয়ে তা সহজলভ্য, অন্য জায়গার থেকে সহজেই পাওয়া যায়, কম দামে পাওয়া যায়। এই কারণে সোনারগাঁয়ের মসলিন শিল্প এত বেশি বিখ্যাত। বুঝতে পারছো যে কোথাকায় কেন কি বিখ্যাত হচ্ছে? নিশ্চয়ই তোমাদের গ্রামে এরকম কোনো কিছু আছে যার জন্য তোমাদের গ্রামের কাজগুলো সহজ হয়। কোনটা কোনটা বলতে পারো? কোনো আইডিয়া আছে? হয়তো কৃষিকাজটাই সহজ হবে, ওইখানে পানির সহজলভ্যতা থাকতে পারে, বা অন্য কোনো কাজ। কি সেটা আমি তো বলতে পারছি না, তোমরা একটু চিন্তা করে দেখো তো তোমাদের গ্রামে কোন কাজটা এরকম সহজলভ্য যা তোমাদের পরিবেশের জন্য তোমাদের সাপোর্ট করছে। চিন্তা করো। আচ্ছা, পোশাক পরিচ্ছদ ও ঘরবাড়ির বৈশিষ্ট্য ভৌগোলিক পরিবেশ দ্বারা প্রভাবিত। কি করে? শীতপ্রধান অঞ্চলের মানুষ গরমে কি করে? পশমি কাপড় পরে, আর গ্রীষ্মকালের মানুষ কি পরে? সুতি কাপড় পরে। ভৌগোলিক পরিবেশ দ্বারা প্রভাবিত হচ্ছে। যেসব অঞ্চলে ঘন ঘন ভূমিকম্প হয় সেখানকার মানুষ ঘরবাড়ি তৈরি করতে কাঠকে বেশি গুরুত্ব দেয়। কেন? কারণ এই সিমেন্টের ঘরবাড়ি যে পরিমাণ খরচ হয় কাঠে তার চেয়ে কম পরিমাণ খরচ হয়। জাপানে এক সময় বলা হতো, আমরা যখন ছোট ছিলাম, আমি সত্য মিথ্যা এক্স্যাক্টলি বলবো না তোমাদেরকে, আমি নিজে যেহেতু শিওর না, আমরা শুনেছিলাম যে জাপানে অনেক বেশি ভূমিকম্প হয়। পৃথিবীর অন্য দেশগুলো হচ্ছে জাপানে ভূমিকম্পের সংখ্যা বেশি। এই কারণে তারা ভূমিকম্প প্রবণ এলাকাতে কাগজের ঘর তৈরি করত। মানে কাগজ তো আমাদের বই খাতার কাগজ না, অনেক মোটা ছিল, বাট তারা এই সিমেন্ট তারপরে এই রড এইসব ব্যবহার না করে বিভিন্ন প্রযুক্তিগতভাবে ঘর তৈরি করে থাকতো, যেন যদি ভূমিকম্পে ঘর ভেঙেও পড়ে খুব বেশি ক্ষয়ক্ষতি না হয়। একটা সিমেন্টের দেয়াল যদি তোমার গায়ের উপর পড়ে তাহলে তোমার যা ক্ষতি হবে চিন্তা করতো, একটা কাঠ দিয়ে করা, সেটা তোমার এত বেশি ক্ষতি হবে কি না? বা ওইখানে আর্থিক একটা ব্যাপারও কাজ করে। তো এই কারণে যেখানে ঘন ঘন ভূমিকম্প হয় সেখানকার মানুষ ঘরবাড়ি তৈরি করতে কাঠকে বেশি ব্যবহার করে। যেসব এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নত সেখানে সহজেই শিল্পায়ন ঘটে, নগর গড়ে ওঠে। যোগাযোগ ব্যবস্থার উন্নত যদি হয় তাহলে নৌ যোগাযোগ ভালো বলে কি হচ্ছে, নারায়ণগঞ্জ আর চট্টগ্রামে অনেক আগেই শিল্প এলাকা প্রতিষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামে যে শিল্প এলাকাগুলি গড়ে উঠেছে তার একমাত্র কারণ হচ্ছে নৌ যোগাযোগটা খুব সহজলভ্য, খুব সহজেই নৌ পথে আমরা এই দুই জায়গায় যেতে পারি বা মাল আনা নেওয়া করতে পারি। এই কারণে ওইখানে শিল্প এলাকা গড়ে উঠেছে। তাহলে এই যে আমাদের সমাজ জীবনের যে কি বলে ব্যতিক্রম বলবো না, বলবো হচ্ছে পার্থক্য। এই যে পার্থক্য এক এক জায়গায় এক এক রকম, কেন এটা কি বুঝতে পারছো? সমাজের পার্থক্যটার সবচেয়ে বড় কারণ হচ্ছে সেই এলাকার ভৌগোলিক পরিবেশটা। ওই আমি যেখানে থাকছি, আমি যে সমাজে থাকছি সেখানকার ভৌগোলিক পরিবেশটাও আমার জীবন ধারণের জন্য, আমার কি বলে আমার নিজের
ক্যারিয়ার দেখার জন্য যে আমি পরবর্তীতে কোন পেশাতে যাব, আমি কি করতে পারি, এটা আমার একটা ভৌগোলিক পরিবেশের দ্বারা প্রভাবিত। কিভাবে বলো? যদি আমি শিল্প এলাকার আশেপাশে থাকি তাহলে আমি শিল্প সাইডে আমার ঝোঁকটা চলে আসবে। আমি যদি কি হয়, শিল্প এলাকায় না থেকে আমি গ্রামে নদীবহুল কোনো জায়গায় থাকছি, সেখানে আমার পেশাটা কি হবে, নদীর কেন্দ্রিক হয়ে যাবে। যে হ্যাঁ, নদীটা আমার কাছে, আমি নদীর সহজলভ্য যাতায়াতটা কাজে লাগিয়ে আমি কোন কাজটা করতে পারি, তাই না? এই হচ্ছে আমাদের ভৌগোলিক পরিবেশ দ্বারা প্রভাবিত হওয়ার একটা উদাহরণ। বুঝতে পারছো সবাই? তো সমাজ জীবনে প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের প্রভাবটা কি বোঝা গেছে? ভেরি গুড। তাহলে এখন কাজটা দেখি। বাংলাদেশের মানচিত্রে শাড়ি, শীতলপাটি, রেশম শিল্পের জন্য বিখ্যাত জায়গাগুলো চিহ্নিত করো। বাংলাদেশের শাড়ি, শীতলপাটি, শাড়ি কোথায় কোথায় আছে বলো তো? শীতলপাটি হচ্ছে সিলেট, শাড়ি হচ্ছে রেশমি শাড়িটা কোথায়? রাজশাহীতে। তারপর ঢাকাই শাড়ি হচ্ছে ড্যামরাতে। আর কি আছে? টাঙ্গাইলের শাড়ি আছে টাঙ্গাইলে। তারপর রেশম শিল্পটা কোথায়? রেশম শিল্প অবশ্যই রাজশাহীতে। এই যে শিল্পর যে স্থানগুলো আছে, আমি এই মুহূর্তে তো যেহেতু আমার কাছে কোনো মানচিত্র নেই, আমি তোমাদের দেখাতে পারছি না, তো একটা আমি কাজ করতে পারি, জায়গাগুলোর নাম তোমাদের মুখস্থ করানোর জন্য এইটা তোমাদের SW দিতে পারি। ঠিক আছে? আমি এই কাজটা এখন না করে আমি তোমাদের SW হিসাবে দেব। তো এটা থাকুক, আর বাকি পড়াটুকু একটু দেখি কি আছে, বাট SW আমরা এটাই নিব আজকে। ঠিক আছে? পৃষ্ঠা উল্টা 42 নম্বর পৃষ্ঠা, পাঠ 3 ও 4 দেখতে পেয়েছো? আচ্ছা, পার্ট 3 আর 4 কি হচ্ছে? পাঠ 3 আর 4 সমাজের বিকাশের বিভিন্ন স্তর। এই যে সমাজ বিকশিত হয়েছে, তার বিভিন্ন স্তর আছে। ধীরে ধীরে স্তর বাই স্তর, ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ তারা এগিয়েছে। এইখানে সে কথাই বলা হয়েছে। শিকার ও খাদ্য সংগ্রহ, উদ্যান কৃষি ও পশুপালন সমাজ। দেখো, উদ্যান কৃষি চলে আসছে, আমরা এই পাঠে উদ্যান কৃষিটা নিয়ে পড়ব। তো প্রথমে কি ছিল? শিকার, খাদ্য সংগ্রহ। দ্বিতীয় হয়েছিল স্টেপে উদ্যান কৃষি, তারপরে পশুপালন। ধীরে ধীরে সমাজের বিবর্তনটা। আমি এখন এই মুহূর্তে তোমাদের শুধুমাত্র এটার ভূমিকাটা বলবো, আগামী ক্লাসে ডিটেলস বর্ণনা বলবো। তো ভূমিকাটা হচ্ছে এরকম যে সমাজে মানুষ কি ছিল? প্রথমে ফলমূল সংগ্রহ করত, তারপরে কি হচ্ছে? গাছের গুহায় থাকতো। এটা হচ্ছে তাদের একটা আদিমতম রূপ ছিল। এইখানে প্রথম যে আমরা সমাজের স্তর নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেই সমাজের কথা, যেখানে কি হতো? পশু পাখি শিকার করত, ফলমূল সংগ্রহ করত, সম্পূর্ণ প্রকৃতির উপর তারা নির্ভরশীল ছিল। এটা হচ্ছে সেই সমাজ, তার নাম হচ্ছে শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ। দ্বিতীয় হচ্ছে উদ্যান কৃষি ভিত্তিক সমাজ। উদ্যান কৃষি ভিত্তিক সমাজটা কি? এটা হচ্ছে সেই সমাজ যেখানে বাড়ির আশেপাশে ছোট ছোটভাবে কৃষিকাজ করার চেষ্টা করা হতো। তখনও ওরকম ভালোভাবে লাঙ্গল, তারপর আরও কি কি আছে তোমাদের? কি করো? লাঙ্গল, তারপরে হচ্ছে নামই তো এখন আমার মাথায় আসছে না। তোমরা আমাদের চেয়ে অনেক ভালো বলতে পারবে, কারণ তোমরা এগুলো খুব ভালোভাবে দেখেছো। ওই সময় এইগুলি ছিল না, কিন্তু ছোট ছোটভাবে মাটি খুঁড়ে ছোট ছোট বীজ বপন করে কৃষিকাজের চেষ্টা শুরু হয়েছিল, যেটা ছিল আমাদের যারা থাকতো বাড়ির আশেপাশে, খুব বড় পরিসরে না, কিন্তু বাড়ির আশেপাশে। এই কারণে বলা হতো উদ্যান কৃষি ভিত্তিক সমাজ, যেখানে কৃষিটাকে খুব বড় পরিসরে না করে ছোটোখাটোভাবে করা হতো। আচ্ছা, তারপরে হচ্ছে পশুপালন সমাজ। পশুপালন সমাজটা কি? ওই সময়ের সমাজটাতে পশুকে মানে শুধুমাত্র শিকার হিসেবে না দেখে পশু পালন করে যখন প্রয়োজন তখন খাওয়া। ব্যাপারটা এরকম, তোমরা চিন্তা করে দেখো, তোমাদের মা মুরগি পালছেন, ঠিক আছে? সব মুরগি কি তোমরা একসাথে খেয়ে ফেলছো? না,
পালতেছো, ওখান থেকে ডিম পাচ্ছ, কখনো কখনো যদি তোমাদের মাংসের দরকার হচ্ছে তখন মুরগি জবাই করে খাচ্ছ, আবার মুরগি বাচ্চা দিচ্ছে, মুরগির সংখ্যা বাড়ছে, তোমরা তোমাদের প্রয়োজন মতো ব্যবহার করছো যখন যেটা প্রয়োজন, তাই না? আর বাকিটা রেখে দিচ্ছ। এটাই হচ্ছে পশুপালন সমাজ। এটা কিভাবে শুরু হয়েছিল সেইটার বর্ণনা আছে। তারপরে হচ্ছে কৃষিভিত্তিক সমাজ। এবার চলে যাই বড় পরিসরে কৃষিটা। কৃষিটাকে যখন আমরা বড় পরিসরে করব তখনই আমরা কৃষিভিত্তিক সমাজ বলবো। এখনকার আমাদের দেশের সমাজটাও কৃষিভিত্তিক সমাজই আছে, তাই না? আমরা বড় পরিসরে কৃষিকাজটাকে গুরুত্ব দিয়ে থাকি। এটা হচ্ছে সেই সমাজের বর্ণনা। 5 নাম্বার হচ্ছে শিল্পভিত্তিক সমাজ। শিল্পভিত্তিক বলতে এরকম কৃষিকাজের সাথে সাথে আমাদের শহরাঞ্চলে বা গ্রামেও এখন এরকম অনেক হচ্ছে জায়গা যেখানে শিল্প কারখানা হচ্ছে। কৃষিকাজের সাথে সাথে প্রযুক্তিগতভাবে আমরা শিল্পটাকেও গুরুত্ব দিচ্ছি, যেখানে আমরা বিভিন্ন জিনিস তৈরি করছি, পোশাক তৈরি করছি, পাট থেকে পার্টেক্স তৈরি হচ্ছে, অজস্র জিনিস আমরা এখন তৈরি করছি শিল্প কারখানাগুলোতে। ওই সমাজটা হচ্ছে শিল্পভিত্তিক, যেখানে শিল্পকে নিয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। সর্বশেষ হচ্ছে শিল্প বিপ্লব পরবর্তী সমাজ। এই যে শিল্পভিত্তিক সমাজ, সেই সময় শিল্প উপরে শুরু হওয়ার পরে একটা বিপ্লব তৈরি হয়েছিল, শিল্পের একটা বিপ্লব তৈরি হয়েছিল। ওই বিপ্লবটা শেষ হওয়ার পরবর্তীতে যে সমাজ ব্যবস্থা তার সম্বন্ধেও বর্ণনা দেওয়া হয়েছে। তো এখন আমি এই মুহূর্তে তোমাদেরকে জাস্ট হিন্টস দিলাম, হিন্টস বলতে পারো, বা সাময়িক একটা বর্ণনা দিলাম যে সমাজগুলির স্তর কি কি ছিল। 6টা স্তর সম্বন্ধে এখানে বলা হয়েছে। আগামী ক্লাসে আমি চেষ্টা করব বাকি স্তরগুলো তোমাদের সমস্তটা ক্লিয়ার করে বোঝানোর জন্য, ঠিক আছে, যেন তোমরা ভালোভাবে বুঝতে পারো। আজকে এই পর্যন্তই থাকবে। আমি বাড়ির কাজ দিচ্ছি, আর বাসায় অবশ্যই ভালোভাবে রিডিং পড়বে, ঠিক আছে? অধ্যায়টা যদি রিডিং না করো তাহলে এই যে আমি এতক্ষণ কষ্ট করে তোমাদের পড়ালাম তার কোনো মূল্যই থাকবে না। সো তোমরা যদি রিডিংটা না পড়ো পড়াগুলো সব ভুলে যাবে। তাহলে আমি হোমওয়ার্কটা দিয়ে দিচ্ছি, সবাই খাতায় তুলে নাও।